স্বাগতম ক্রিকফ্রেন্ডে নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজটা চলছে, এরই মধ্যে কিন্তু প্রথম টেস্টে খেলা শেষ হয়েছে। সেখানে বাংলাদেশ 104 রানে জিতে গেছে প্রথম টেস্টটাতে। বাংলাদেশের বোলাররা বিশেষভাবে দারুণভাবে সেকেন্ড ইনিংসে দারুণ বোলিং করে বাংলাদেশকে একটা জয় উপহার দিয়েছেন। এই ম্যাচটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আগের দিনই সংবাদ সম্মেলনে সালমান আলী আঘা বলেছিলেন বাংলাদেশ কি 260 রানের একটা সাহসী লক্ষ্য কি তাদেরকে দিতে পারবে কিনা, বাংলাদেশ কি সেটা পেরেছে কিনা, এটা দিয়ে আসলে শুরু করবো অনুষ্ঠানটা। আমার মনে হয় আজকে আলোচনার টপিকটি আসলে হওয়ার কথা যে সালমান আলী আঘা এবং বাংলাদেশ এই আলোচনাটা হওয়ার কথা। যখন মোহাম্মদ আশরাফুল বললেন যে বাংলাদেশের হয়তো টার্গেট থাকবে যে 260-70 এই রেঞ্জে একটা টার্গেট ছুড়ে দিয়ে তারপর হয়তো বাংলাদেশ চাইবে যে 10টা উইকেট তুলে নেওয়ার জন্য, এবং তারপরেই কিন্তু ওই সালমান আলী আগার রিয়াকশনটা ছিল যে তিনি যখনই শুনেছেন যে আশরাফুল এরকম কথা বলেছেন তখন তিনি একটু হুমকি বলা চলে, প্রচ্ছন্ন হুমকি বলতে পারেন আপনি, চ্যালেঞ্জও বলতে পারেন, অথবা মাইন্ড গেম আপনি বলতে পারেন, যে তিনি বলে গেলেন যে আমার মনে হয় না যে বাংলাদেশ এত সাহসী পদক্ষেপ নেবে বা সিদ্ধান্ত নেবে যে বা আমাদেরকে 270 রানের বা 60 রানে ছেড়ে দিবে এবং সেটা আমরা 2 সেশনে জিতে যাব। এবং তার ধারণাটা ঠিক ছিল। তিনি, আপনি যদি চিন্তা করেন খালি চোখে যে হ্যাঁ 70 ওভার 65 ওভার কিংবা 75 ওভারে যদি খেলা হয় পাকিস্তানের 260 রান চেস করে জেতা উচিত, আপনি যদি তাদের দিক থেকে দেখেন। কিন্তু বাংলাদেশের দিকটাও দেখতে হবে। কালকে সালমান আলী আঘা যখন এই কথাটা বলেন, আমি নিশ্চিত যে শান্তর মাথায় ওই জিনিসটা কাজ করেছে। ঠিক আছে, আমরা তাদেরকে ওই চ্যালেঞ্জটাই দেবো, তারা যেটা চেয়েছে সেটাই করে দেখাবো। এবং শেষ পর্যন্ত যখন বাংলাদেশে 240 রান খুব সম্ভব, তখন তিনি ডিক্লেয়ারের ঘোষণা দিলেন, নাহিদ রানা কিন্তু ব্যাটিং করালেন না। এবং এইটার সময়, ওই সময় কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ আসলে ভুল ডিসিশন নিয়ে ফেললো কিনা, কারণ তখনও 2 সেশনের বেশি সময় বাকি আছে। কারণ বাংলা যখন ব্যাটিং ছেড়েছে তখনও লাঞ্চ হতে আরও প্রায় 15-20 মিনিটের বা 10 মিনিট সময় বাকি ছিল। সো ওই যে একটা চ্যালেঞ্জ নেওয়া, সেই ক্ষেত্রে বাংলাদেশ বলবো চ্যালেঞ্জটা বেশ ভালোভাবে উঠতে গেছে। সেটার পেছনে বাংলাদেশের বোলারদের একটা বড় অবদান আছে। সেখানে তার চেয়ে বড় কথা যেটা, যে বাংলাদেশের মানুষের ভিতরে, আমি তখন একটু ফেসবুকে ঘুরছিলাম যে আসলে কে কী ধরনের মন্তব্য করছে, তখন আমি অনেকগুলো পোস্ট দেখছিলাম অনেকের ক্ষেত্রে, যে তারা বলছেন যে এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরেও যায় তারপরও আক্ষেপ থাকবে না, কারণ বাংলাদেশ অনেক দিন পর টেস্ট ক্রিকেটে জয়ের জন্য একটা ব্রেভ যে ডিসিশনটা নেওয়ার কথা ছিল সেটা নিয়ে যায়। যেটা আপনার যদি মনে থাকে, গল টেস্টে যদি আপনার মনে থাকে, সেখানে বাংলাদেশ একটা জয়ের সম্ভাবনা ছিল, বাংলাদেশ চাইলে জিততে পারতো। কিন্তু ওই যে একটা লম্বা টাইম ব্যাটিং করার ফলে আপনি যে শ্রীলঙ্কাকে অল আউট করবেন সেই সময়টা আপনি পাচ্ছিলেন না। খুব সম্ভবত 45 থেকে 50 ওভার সময় ছিল। সেই ক্ষেত্রে বাংলাদেশকে একদম টাইমলি একটা সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দুর্দান্ত সিদ্ধান্ত যেমন নিয়েছে, ক্রিকেটরা সেভাবে খেলেছে। পাকিস্তান কিন্তু বেশ ভালো শুরু করেছিল, যে সময় মানে তাদের এই দুই অভিষিক্ত ব্যাটার তারা ব্যাট করছিল, মনে হচ্ছিল পাকিস্তান আসলে ম্যাচটা আসলে বের করেই ফেলবে কিনা। সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশের বোলাররা ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন। বাংলাদেশের নাহিদ রানা 5টা উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু আপনি তাইজুল ইসলাম যেভাবে চাপটা তৈরি করছিলেন, আমার মনে হচ্ছিল যে এই চাপটা থেকে পাকিস্তান আসলে বের হতে খুব একটা সুযোগ কিন্তু পায়নি। পাশাপাশি মেহেদী হাসান মিরাজের কথা বলতে হয়, তিনিও ব্রেক থ্রু এনে দিয়েছেন, ভালো বোলিং করেছেন সব মিলিয়ে। তবে এই বোলারদের পারফরমেন্সটা কিরকম লেগেছে আপনি পুরো টেস্ট জুড়েই? আপনি যদি এই টেস্টটা দেখেন, আপনার কাছে মনে হতে পারে যে ব্যাটসম্যানরা হয়তো আপনাকে, কারণ ব্যাটসম্যান এই উইকেটে ব্যাটসম্যানদের জন্য বেশ সুবিধা ছিল। হ্যাঁ, পেসারদের জন্য হয়তো একটু আনইভেন বাউন্স ছিল, কখনো হয়তো একটু সুযোগ সুবিধা হয়তো পেয়েছে, কিন্তু আলটিমেটলি যদি আপনি চিন্তা করেন, দুই দলের ব্যাটিং যদি আপনি চিন্তা করেন, ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি সুবিধা ছিল। আপনি অনেকগুলো 50 হয়েছে, দুই দলেই সেঞ্চুরি করেছে, সো ওই সুযোগটা ছিল। কিন্তু আপনি যদি বাংলাদেশের 2টা ইনিংসে খেয়াল করেন, যখন পাকিস্তান প্রথম ইনিংসে একটা ভালো জুটি গড়েছিল, সালমান আলী আঘা, রিজওয়ান, কিংবা ওই আবদুল্লাহ ফজলের কথা বলতে পারি, আজানের কথা আমরা বলতে পারি, তারা যখন বেশ একটা ড্রাইভিং সিটে অবস্থা ছিল, বাংলাদেশের স্পিনাররা কিন্তু বা পেসাররা কিন্তু ওই উইকেটগুলো নিয়ে এসেছেন এবং ম্যাচে বাংলাদেশকে ফিরেছেন। বাংলাদেশ কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ কোনোভাবেই এই ম্যাচে লিডটা বের করতে পারবে না। আমিও যখন ধরেন এই 2টার দিকে অফিসে ঢুকে খেলা দেখা শুরু করলাম, ভাবছিলাম যে ম্যাচটা আসলে হাত থেকে বের হয়ে যাচ্ছে কিনা, মানে কারণ বাংলাদেশ একটা উইকেট প্রয়োজন, একটা 2টা উইকেট প্রয়োজন। তবে পরপর বাংলাদেশের বলাররা এই টানা 2টা ওভারে বাংলাদেশ উইকেট পেল, তাইজুলও একটা উইকেট পেলেন। সেই সময় কিন্তু মোমেন্টামটা ঘুরে গেছে, মানে মুহূর্তের মধ্যেই। টেস্টে কিন্তু এটা হয় শেষ দিনে স্পেশালি। আমার কাছে এতটুকু মনে হচ্ছিল যে বাংলাদেশের বোলারদের হাতে যদি ওভারটা থাকে, বাংলাদেশের ম্যাচটা বের করে দিতে পারবে। সেটা কিন্তু পাকিস্তানের জন্য ব্যাটিং করার জন্য প্রায় 75 ওভারের মতো ছিল, সেখানে কিন্তু প্রায় 19-20 ওভার কিন্তু বাকিই ছিল। এর আগেই কিন্তু খেলাটা আমরা শেষ করে দিতে পেরেছি। বাংলাদেশের যে লাস্ট 3-4 বছরে যে বোলিংয়ের যে একটা বড় ধরনের উন্নতি হয়েছে,
সেটা একটা বড় প্রভাব পড়তো। আমি যেটা বলছিলাম যে প্রথম ইনিংসে আপনি ওই যে তাদের জুটিগুলো ছিল সেখানে কিন্তু তাসকিন ব্রেক থ্রোনে দিলেন, মিরাজ পরে 3টা বা 4টা উইকেট পেলেন, বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত লিড নিল। আপনি যদি এই ম্যাচে খেলাটা মানে সেকেন্ড ইনিংস মানে ফোর্থ ইনিংসে যদি আপনি খেয়াল করেন, সেখানেও কিন্তু ওই আবদুল্লাহ ফজল এবং হচ্ছে সালমানের আগে কিন্তু বেশ ভালো পর্যায়ে যাচ্ছিলেন। তখন মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো তারা একেবারে মোটামুটি বের করে ফেলছেন, কিন্তু আপনি যদি খেয়াল করেন যে টি ব্রেকের ঠিক আগে যখন প্রথমবার নাজমুল হোসেন শান্ত তাইজুলকে আনলেন, তখন থেকে কিন্তু রানটা আটকানো শুরু হয়ে গেল। তাইজুল প্রত্যেকবার 1 রান 2 রান 3 রান 1 রান 2 রান 3 রান এভাবে দিচ্ছিলাম, তখন একটা প্রেশার ক্রিয়েট হচ্ছিল ব্যাটসম্যানদের উপর, এবং ওই প্রেশার ক্রিয়েটের পর থেকে কিন্তু আবদুল্লাহ ফজল কিন্তু পরবর্তীতে আউট হয়ে গেলেন। সালমান আলী আগা প্রথম ইনিংসে যেভাবে একটা বাজে শট খেলেছিলেন, এইবারও কিন্তু সেম প্রায় কাছাকাছি শটই আউট হয়ে গেছেন। এবং বাংলাদেশের টার্নিং মোমেন্টটা ছিল যে আপনি যখন চা বিরোধী থেকে ফিরেছেন, তারপর যে আপনি পরপর 2টা উইকেট নিয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশের টার্নিং। এবং পরবর্তীতে নাহিদ রানা যে বোলিংটা করেছেন আপনি ফোর্থ ইনিংসে, আপনি এই ধরনের বোলিং বাংলাদেশের কোনো পেসারের কাছ থেকে কল্পনাই করা যায় না। না। আবার স্পেশালি একটা আউট নিয়ে কথা বলতে হবে, মোহাম্মদ রিজওয়ানকে যেভাবে একটা ইনসুইং দিয়ে একদম বেল উড়িয়ে দিয়েছেন, এটা আসলে টেস্ট ক্রিকেটের মানে এরকম সৌন্দর্য খুবই এইটা মানে দেখা যায় না। অন্যান্য দেশে আপনি খুব দেখবেন, কারণ হচ্ছে যে বাইরে দেশে পেসারদের যদি আপনি কথা বলেন, আপনি যদি জেমস অ্যান্ডারসনের কথা বলেন, আপনি স্টুয়ার্ট ব্রডের কথা বলেন, বা অন্যান্য আরও যারা আছে প্যাট কামিন্স, হ্যাজেলউড, যাদের কথা বলেন না কেন, তারা কিন্তু দেখবেন পুরাতন বলে একটা রিভার্স সুইং পেয়ে থাকেন। বাংলাদেশের পেসারদের কিন্তু এখনও ওই স্কিলটা এই লেভেলের ডেভেলপ হয়নি। বাংলাদেশের পেসারদের যদি আপনি চিন্তা করেন, তাসকিনের কথা বলেন কিংবা আপনি শরীফুলের কথা বলেন, তারা কিন্তু নতুন বলে অনেক ভালো, নতুন বলে তারা পুরনো বলে এটা কিন্তু অনেক অনেক টাফ, এটা অনেক টাফ। টপ ক্লাস যারা বোলার তারা শুধুমাত্র দেখবেন আপনি রিভার্স সুইংটা করাতে পারেন। এবং আজকে যে বলটা তিনি করেছেন দুর্দান্ত, এবং প্রেসে আমি শুনছিলাম যে নাজমুল হোসেন শান্ত বলছিলেন যে তিনি তো স্লিপে ছিলেন, পাশাপাশি লিটন দাস ছিলেন, তারা দুজন বিশ্বাসই করতে পারেননি যে এই বলটা ভিতরে ঢুকবে এবং রিজওয়ান আউট হয়ে যাবে। মানে রিজওয়ানও বুঝতে পারেনি, রিজওয়ান না হলে তো এই বলটা কোনোভাবেই লিপ করতে চাইতেন না। এরপরে আমরা দেখলাম যে নতুন যে ব্যাটসম্যান আসলেন, সেম একটা বল কিন্তু নাহিদ রানা দিয়েছিলেন, সেই ব্যাটসম্যান কিন্তু এই বলটা কিন্তু একদম ডাক করতে গিয়ে একদম করেছেন। তবে সব মিলে বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স কীরকম দেখলেন? নাজমুল হোসেন শান্ত পুরো টেস্ট জুড়েই দারুণ ব্যাটিং করেছেন, পাশাপাশি মুমিনুল, মুশফিক আমরা প্রেজেন্টেশনে দেখতে পেরেছিলাম যে সেখানে শান্ত নিজের কথা না বলে মুশফিক মুমিনুলদের কথা আসলে বলছিলেন, তারা যেভাবে ব্যাটিংটা করেছেন। আপনার যদি মনে থাকে, মুমিনুল যখন প্রথম দিনের খেলা শেষে প্রেসে এসেছিলেন, তখন তিনি একটা কথা বলেছিলেন যে প্রথম এই উইকেটে প্রথম 2-1 ঘন্টা অনেক টাফ। আজকে কিন্তু নাজমুল শান্ত পঞ্চম দিনে যখন আসলেন, তিনিও কিন্তু বারবার একটা কথা বলেন। আমরা হয়তো এই টেস্টে একটা জায়গায় প্রশ্ন তুলতে পারি যে আমাদের টপ অর্ডার মিনস হচ্ছে দুই ওপেনিং ওপেনার জুটিটা ভালো করেন। এইখানে কিন্তু একটা জটিলতা আসে, মানে জিনিসটা হচ্ছে হ্যাঁ ভালো তো অবশ্যই করেনি, কিন্তু ওই সময়টা অনেক টাফ একটা টাইম। কারণ যে উইকেট আপনি সকালে শুরুতে ব্যাটিং করছেন বা বিকেলের শেষ দিকে নতুন বলে ব্যাটিং করা খুবই টাফ। এবং তার পরবর্তী সময় আপনার টেস্ট ক্রিকেট খেলতে হলে আপনি জানেন যে আপনার টপ অর্ডার বা ওপেনিং হয়তো ভালো করেনি, আপনাকে মিডল অর্ডার ভালো করতে হবে, বাকি যারা আছেন তাদেরকে ভালো করতে হবে। এবং এই জায়গাটাতে আপনার নাজমুল হোসেন শান্তকে একেবারে 100-তে 100 একটা মার দিতে হবে। প্রথম ইনিংসে আপনি একটা একদম কাউন্টার অ্যাটাক একটা সেঞ্চুরি করলেন, সেকেন্ড ইনিংসে এসে একটা 27 রানের ইনিংস খেলেন, তার সামনে দারুণ একটা এটাও আসলে একটা সেঞ্চুরি হতে পারে। শান্ত যদিও 2 ইনিংসেই সেঞ্চুরির একটা স্বাদ পেয়েছিলেন লাস্ট শ্রীলঙ্কা ট্যুরে, সেইটা কিন্তু দেশের মাটিতেও করার সুযোগ ছিল। এবং আরেকটা রেকর্ড হওয়ার কথা সুযোগ ছিল, যেটা হচ্ছে যে রিকি পন্টিং একমাত্র দুনিয়ার একমাত্র ব্যাটসম্যান যিনি 2টা টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন, সেটা সুযোগ ছিল, সেটা হয়তো হয়নি, কিন্তু তিনি বাংলাদেশের জয় কন্ট্রিবিউট করতে পেরেছেন, সেটা এটা আসলে মানে অবাক করার কিছুই হবে না তিনি যদি পরবর্তী টেস্টে এটা আবার কন্টিনিউ করতে পারেন। আবার মুমিনুলের কথা আপনি বলতে হবে, লাস্ট 4-5টা টেস্ট যদি আপনি দেখেন, সেখানে প্রায় প্রত্যেকটা ম্যাচে তার 50 আছে। মনে হয় যে প্রতিটা ইনিংসে 5-6টা ইনিংসের প্রত্যেকটা তার 50 আছে, 5000 টেস্ট রান করেছেন। তার যে ডেডিকেশন, তার যে খেলার ধরন, আপনাকে কিন্তু বুঝতে হবে যে যখন আপনি একটা দলের মেন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলবেন, আপনার যখন শুরুটা ভালো হবে না, তখন আপনাকে ধরে খেলার একটা ব্যাপার থাকে। টেস্ট ক্রিকেট তো আপনি এসে ছক্কা 4 মারবেন এভাবে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এই বিষয়টা, আমরা যখন টেস্টের প্রপার ব্যাটসম্যান পাচ্ছিলাম না, যে সময় নাজমুল হোসেন শান্ত ঢুকছিলেন, মুশফিকুর রহিম খেলছিলেন কিন্তু ফর্মে ছিলেন না, ওই সময় আমাদের টেস্টের বেস্ট ব্যাটার ছিলেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্টের এরকম একটা ভালো একটা সময় যখন যাচ্ছে, আমরা মুমিনুলকে হারিয়ে ফেলবো, এটা আসলে কোনোভাবেই কাম্য না। আমরা চাইবো যে সময়টা তার ব্যাট থেকে রানটা অনেক গুরুত্বপূর্ণ। এরকম একটা টেস্ট টিম, মুমিনুল যেভাবে ক্যাপ্টেন ছিলেন, এরকম একটা টেস্ট টিমের স্বপ্ন দেখেছিলেন তিনি, আসলে সেটা আসলে দেখে যেতে পারছেন বা এই টিমটার সাথে পারফর্ম করে তিনি দলে থাকার যোগ্য সেইভাবেই আসলে চলতে পারছেন, এটাই অনেক বড় একটা বিষয়। এটা অনেক বড় ব্যাপার। আর পাশাপাশি ধরেন আমাদের আরও ভালো করার সুযোগ ছিল, লিটন দাসকে আমরা হয়তো পুরোপুরি পাইনি, কারণ লিটন দাস সবসময়
পাকিস্তানের বিপক্ষে আপনি দেখবেন ভালো ক্রিকেট খেলেন। যদি আপনি লাস্ট রাওয়ালপিন্ডি টেস্টের কথা বলেন, সেখানেও কিন্তু লিটন দাস ভালো ক্রিকেট খেলেছিলেন। এই ম্যাচে হয়তো হয়নি, আমরা নিশ্চিত যে তবে জুটিটা ভালো ছিল, মুশফিক লিটন বা তখন তারা একটা নিচে ভালো টেনে নিয়ে একটা যাচ্ছিলেন। টেনে নিয়ে যাচ্ছে। আশা করছি লিটন পরের টেস্টে রান করবেন। লিটনকে আসলে চিন্তা তো কিছু অবশ্যই নেই। তবে আমার কাছে মনে হয় ব্যাটিংটা বাংলাদেশের এই ধরনের স্পোর্টিং উইকেটে আপনি যখন বাইরের দেশে খেলতে চাইবেন, আপনি ধরেন জানেন যে 27 বিশ্বকাপ খেলতে যাবেন, ওয়ানডে বিশ্বকাপ, আপনি হয়তো বলতে পারেন যে এটা তো টেস্ট ক্রিকেট খেলা, টেস্ট ক্রিকেট আর ওয়ানডে খেলা তো এক না। কিন্তু আপনার যখন এই ধরনের উইকেটে খেলার অভ্যস্ত থাকবে, ওটা আলটিমেটলি অন্য বলে বা লাল বলে বলুন, সাদা বলে, যেখানে বলুন না কেন, একটা অ্যাডভান্টেজ আপনি অবশ্যই পাবেন। টেস্ট না, ক্রিকেটে যারা সার্ভাইভ করতে পারে, তারা দুনিয়ার সব ফরম্যাটে আসলে সার্ভাইভ করতে পারে। আমরা কিন্তু মিরপুরে বাজে উইকেট হলে আমরা নিজেরাই ডিমেরিট অনেক সমালোচনা করছি, অনেক সমালোচনা করেছি। এবার কি প্লাস মার্ক পাবে কিনা মিরপুর? অবশ্যই পাওয়া উচিত। পাশাপাশি আপনাকে টনি হেমিংকে একটা অবশ্যই ধন্যবাদ দিতে হবে। বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের কথা বলেন, আপনি কোচ অধিনায়কের কথা বলেন, কোচের মতো, তাদের একটা সবচেয়ে বড় ব্রেভ ডিসিশন ছিল যে আমরা পাকিস্তানের বিপক্ষে একটা স্পোর্টিং উইকেটে খেলবো, জেনুইন স্পোর্টিং উইকেট। বাংলাদেশ নর্মালি আপনি দেখবেন যে যারা আমরা যখনই মিরপুরে টেস্ট জয় পেয়েছি, শুধুমাত্র জিম্বাবুয়ে বা আপনি আয়ারল্যান্ড যদি বাদ দেন, সবসময় আমরা স্পিন ট্র্যাক বানিয়েছি, যেটা আমাদের একটা মানে রক্তে মিশে গিয়েছিল। সেখান থেকে কিন্তু বাংলাদেশ একটা জায়গাতে বের হওয়া আসার চেষ্টা করছে। কারণ আপনি যদি দেখেন লাস্ট কয়েক বছরে কিন্তু আমাদের অ্যাওয়েতে গিয়ে কিছু কিছু টেস্ট জয়ের সুযোগ তৈরি হয়েছে, আমরা নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট জিতেছি। তো এই ক্রিকেটারদের মাথায় বা টিম ম্যানেজমেন্টের মাথায় ওই জিনিসটা ঘুরপাক খাচ্ছে যে ঠিক আছে, আমরা তো দেশের মাটিতে সবসময় ভালো করি, সবসময় আমাদের একটা সুযোগ থাকে, আমরা বিদেশের মাটিতে কীভাবে ভালো করতে পারি সেইটা আমাদেরকে ঠিক করতে পারে। আপনি যদি বিদেশি মাটিতে ভালো করতে চান, আপনার নিজের দেশে আগে আপনাকে ওই ধরনের উইকেট বানিয়ে খেলতে হবে। তবে আর একটা বিষয়, এখানে কিন্তু বাংলাদেশের পেসাররা যেভাবে পারফরমেন্স করছেন, মানে দেশের মাটিতে একটা স্পোর্টিং উইকেটে পারফরমেন্স করলে ক্যাপ্টেনের কিন্তু আত্মবিশ্বাসটা boost up অনেক হয়ে বেড়ে যায়, যায়। তাছাড়া প্রতিপক্ষ যে দলগুলো আসে তারা আসলে একটা কনফিউশনে থাকে, তারা বেশি স্পিনার খেলাবে নাকি বেশি পেসার খেলাবে, এটার কনফিউশন। পাকিস্তান বিপক্ষে সিরিজটা শুরুর আগেও কিন্তু পাকিস্তান কিন্তু নিশ্চিত ছিল না বাংলাদেশ কি ধরনের উইকেটটা একটা হবে। পেস বান্ধব উইকেটে খেলবে নাকি স্পিন বান্ধব, তারা কিন্তু দোটানায় ছিল। আমরা এটা একটা বড় একটা প্লাস। বাংলাদেশে আসার আগে সরফরাজ আহমেদ যখন করাচিতে ক্যাম্প করাচ্ছিলেন, তখন তিনি একটা কথা বলেছেন, আমরা দুই ধরনের উইকেটের প্রিপারেশন নিয়ে বাংলাদেশে যাচ্ছি। কিন্তু বাংলাদেশে যখন আসলেন, তারপর আপনি দেখবেন যে বাংলাদেশে ওই আসার পর মিরপুরে কিন্তু প্রথম 2 দিন আগে উইকেটটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, একদম ঘাসে মানে পুরোপুরি ঘাস আবৃত ছিল। তাদের জন্য কিন্তু একটা মানে একটা কি জন্য বলেন আপনি, তাদের জন্য একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল যে কী ধরনের, আমরা তো একটা প্রিপারেশন নিয়ে আসলাম। এই বাংলাদেশে তো আমরা আসলে এই ধরনের কন্ডিশন কখনোই প্রেফার করি না। আমরা হয়তো ইংল্যান্ডে গেলে কিংবা অস্ট্রেলিয়াতে গেলে হয়তো এই ধরনের উইকেট অনেক সময় দেখা যায়, কিন্তু বাংলাদেশ এটা একটা এখানে চালাকি করেছে বলা চলে, যে উইকেটটা গ্রাসি, কিন্তু এই তার আন্ডারনিটটা যেটা ছিল এটা একটু শুকনো ছিল। আপনার যদি আব্বাসের কথা মনে থাকে, তিনি একটা কথা বলেছিলেন যে উইকেটের উপর দিক থেকে আপনার হয়তো একটু সবুজাব একটা ভাব আসে, একটা গ্রিনি ভাব আসে, কিন্তু এটার উইকেটের নিচের দিকটা একটু শুকনো, যে কারণে কিন্তু পেসাররা ওই লেভেলের আপনি যে ধরনের প্রত্যাশা করেন যে এই গ্রাসি উইকেটের সুইং ইন সুইং ব্যাটসম্যানদের জন্য বাংলাদেশের পেসাররা কিন্তু ফার্স্ট ইনিংসে পাকিস্তান যখন ব্যাট করছিল, আশরাফুলের এই কে সঙ্গে সালাউদ্দিন ভাই মোহাম্মদ সালাউদ্দিন এসেছিলেন, তিনি আসলে বলছিলেন যে বাংলাদেশের পেসাররা এক্সাইটেড হয়ে গিয়েছিলেন বেশি এরকম উইকেট দেখে, গতি দিয়ে আসলে উইকেটটা নিতে চাইছিলেন, সেটা আসলে হচ্ছিল না। বাংলাদেশের পেসাররাও কিন্তু এটা বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলেন, যে মানে পাকিস্তানকে এটা বিভ্রান্ত করা গেছে যে আসলে জেনুইনলি পাকিস্তান বুঝতে উঠতে পারেনি যে এটা আসলে কি ধরনের উইকেট, এটা আসলে পেসি উইকেট নাকি স্পিন উইকেট নাকি আসলে কি থাকবে নাকি ব্যাটসম্যানদের উইকেট, তারা আসলে প্রথমে আসলে এটা ক্যালকুলেট করতে পারেনি। আমার কাছে মনে হয় সেখানে একটা বড় ব্যাপার ছিল। তার চেয়েও বড় কথা হচ্ছিল বাংলাদেশ আসলে আপনি যদি দেখেন তিনটা ফর্মে মানে তিনটা ডিপার্টমেন্ট, আপনি যদি বোলিং বলেন, ব্যাটিং বলেন কিংবা ফিল্ডিং বলেন, সবগুলো জায়গাতে আপনাকে টিক মার্ক দিতে হবে। প্রত্যেকটা জায়গাতে মানে এই জয়টা বাংলাদেশের, আপনি যদি টেস্ট ক্রিকেটের আলোচনা করেন, সেখানে বাংলাদেশের এই জয়টা খুবই স্পেশাল। আপনি হয়তো বলতে পারেন যে আমরা তো মাউন্ট মঙ্গনের দিকে টেস্ট জিতে এসেছি, আমরা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জিতেছি, ইংল্যান্ডের সঙ্গে জিতেছি, আপনি বলতে পারেন যে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে আমরা জয় পেয়েছি। ওই জয়গুলো আর এই জয়গুলোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে আপনি নর্মালি আমরা যেটা দেখি টেস্ট ক্রিকেটে, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলগুলো আপনার দিনের 2টা সেশন বাকি আছে, আপনি 250 রান ছেড়ে দিলেন, ঠিক আছে তোমরা করে ফেলো। এইটা ওই বড় দলগুলো করতে পারে, কারণ তাদের দলে বোলিং লাইনে আপনি যদি দেখেন, মিচেল স্টার্কের কথা বলতেন, আপনি হ্যাজেলউডের কথা বলতেন, প্যাট কামিন্সের কথা বলতেন, আপনি যদি ইংল্যান্ডের কথা বলেন সেখানেও বেশ বড় তারকা ছিল। তো ওইটা যে বাংলাদেশ রপ্ত করতে শিখতে শুরু করেছে, বাংলাদেশের যে সাহসটা দেখাতে শুরু করেছে যে আমরা যদি বড় দল হইতে চাই, আমাকে এই জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে, আমাকে আসলে চ্যালেঞ্জ নিতে হবে। আমরা হয়তো হারতে পারি, আমরা পরের বার হয়তো এটা থেকে আবার জিততে পারি। তো ওই যে সাহসী সিদ্ধান্তটা, আমার কাছে মনে হয় যে এই টেস্টটা বাংলাদেশটা আলটিমেটলি যে অনেকগুলো জয় আসে, সেই অনেকগুলো জয়ের একটা স্পেশাল একটা ভালো একটা টেস্ট টিম হওয়ার যে একটা শুরুর দিক, হ্যাঁ মানে একটা বিল্ড আপ যেটা, হ্যাঁ ধাপে বাদ দিলাম, হ্যাঁ আমাদের একটা
টেস্ট ক্রিকেটে শুধু আপনি ভালো ক্রিকেট খেললে হবে না, আপনাকে সাহসী হতে হবে। টেস্ট ক্রিকেট একটু অন্যরকম টাইপের। আপনি টি-20 ক্রিকেটে 2-4টা ছক্কা মারলে ম্যাচ ঘুরে যাবে, আপনি ওয়ান ডে ক্রিকেটে একটা সেঞ্চুরি করলে ম্যাচ ঘুরে যাবে। টেস্ট ক্রিকেট একটু অন্যরকম, এখানে আপনার প্রত্যেকটা সেশনে আপনাকে জিততে হবে, প্রত্যেকটা সেশনে আপনাকে মোমেন্টামটা ধরতে হবে। আপনাকে মানে 1 ঘন্টা আগেই মনে হচ্ছিল যে আপনি আসলে ম্যাচে নেই, ম্যাচে নেই, মানে আলটিমেটলি আপনি যখন কিভাবে দেখেন ফিরতে হবে সেটা আসলে হ্যাঁ, মানে আপনি চা বিরতি যাওয়ার আপনি যদি আধা ঘন্টাকে চিন্তা করেন, বাংলাদেশ কোনোভাবে এই ম্যাচটাতে নেই, কিন্তু আপনি যদি দেখেন চা বিরতি আধা ঘন্টা পরে আপনি চিন্তা করেন পাকিস্তান এই ম্যাচে নেই। তো টেস্ট ক্রিকেট হচ্ছে এইরকম। সো আপনি এইরকম জায়গায় যখন আপনি খেলবেন, আপনাকে ওই সাহসটা থাকতে হবে যে আমার একটা চ্যালেঞ্জ নিতে হবে, আপনার বিশ্বাস থাকতে হবে যে আপনি কী দল নিয়ে খেলছেন, আপনার পেসার আপনাকে কী অ্যাডভান্টেজ দিতে পারে, স্পিনার আপনাকে কী অ্যাডভান্টেজ দিতে পারে, আপনার জানতে হবে আপনার শক্তির জায়গাটা কী, ওইটাতে আপনাকে প্রতিপক্ষকে অ্যাটাক করতে হবে। এবং বাংলাদেশ পারফেক্টলি এই পুরো টেস্ট জুড়ে ঠিক ওই কাজটাই করেছে। ধন্যবাদ মমিনুল আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।